স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরো একটি ক্লাসে। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অংশীদারি ব্যবসায় হিসাবের যশোর বোর্ড 2022 এর যে অঙ্কটি, সেই অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী। তো আপনাদের সামনে এখন আমি প্রশ্নটি উপস্থাপন করছি। যশোর বোর্ড 2022 3 নাম্বার প্রশ্ন। খুব মনোযোগ সহকারে প্রশ্নটি শুনবেন। সান এবং স্টার একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। সান এবং স্টার একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। 1 জানুয়ারি 2021 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা এবং 1,80,000 টাকা। 1 জানুয়ারি 2021 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা এবং 1,80,000 টাকা। অর্থাৎ তাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল, একজনের ছিল 2 লাখ টাকা, সানের ছিল কত 2 লাখ টাকা এবং স্টারের ছিল 1,80,000 টাকা। প্রারম্ভিক মূলধন সানের ছিল 2 লক্ষ টাকা এবং স্টারের ছিল 1,80,000 টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। চুক্তি অনুযায়ী মূলধন এবং উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। এরপর সান প্রতি মাসে 2,000 টাকা বেতন পায়। সান প্রতি মাসে 2,000 টাকা বেতন পায়, যা সে নগদে গ্রহণ করেছে। সান প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পায়, যা সে নগদে গ্রহণ করে ফেলেছে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবেন, আপনারা যদি আমার বেসিক ক্লাসটি করে থাকেন অংশীদারি ব্যবসায় হিসাবের, তাহলে আপনারা জেনে থাকবেন যে যদি অঙ্কের মধ্যে থাকে যে বেতন নগদে গ্রহণ করা হয়েছে বা উত্তোলন করা হয়েছে, নগদে গ্রহণ করা হয়েছে বা উত্তোলন করা হয়েছে, তাহলে কিন্তু সেই বেতনটা অংশীদারদের মূলধন হিসাবে আসে না। তাহলে কিন্তু বেতনটা কি হয় না, অংশীদারদের মূলধন হিসাবে আসে না। যদি কি থাকে, যদি থাকে নগদে গ্রহণ করা হয়েছে বা উত্তোলন করা হয়েছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে কোথায় আসে না, অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ এখানে সানের বেতনটা প্রতি মাসে যে সে 2,000 টাকা করে বেতন নিত, এটা কোথায় অন্তর্ভুক্ত হবে না, অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে একটু খেয়াল করবেন, সারা বছর ধরে অংশীদারগণ প্রতি মাসের শেষে ব্যবসায় থেকে যথাক্রমে 1,800 টাকা এবং 1,000 টাকা নগদ উত্তোলন করেন। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করতে হবে, এখানে মাসের শেষে, প্রতি মাসের শেষে উত্তোলনের কথা বলা হয়েছে, অর্থাৎ উত্তোলনের উপর 5.5 মাসের সুদ ধার্য করতে হবে। এখানে যেহেতু মাসের শেষের উত্তোলনের কথাটা বলা হয়েছে, সেক্ষেত্রে এখানে কি করতে হবে, 5.5 মাসের সুদ ধার্য করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তো 1 জুলাই 2021 তারিখে স্টার ব্যবসায় 20,000 টাকা ঋণ হিসেবে প্রদান করে। 1 জুলাই 2021 তারিখে স্টার ব্যবসায় 20,000 টাকা ঋণ হিসাবে প্রদান করে। সানের বেতন চার্জ করার পর ওই যে সান কি করেছিল, প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পেয়েছিল, ওইটা কি করা হয়েছে, সে কি করেছে, নগদ গ্রহণ করেছে। আবার এখন কিসের কথা উল্লেখ আছে, চার্জ করার পর। এখন আপনারা যদি বেসিক ক্লাসটি করে থাকেন, আপনারা জেনে থাকবেন যে বেতন ডেবিট করা হয়েছে বা চার্জ করা হয়েছে, এই দুইটার একটা যদি থাকে প্রশ্নের মধ্যে, তাহলে কিন্তু সেটা কোথায় আসবে না, লাভ লোকসান আবর্তন হিসাবে আসবে না। অর্থাৎ এই অঙ্কটার মধ্যে আমাদের সানের বেতন লাভ লোকসান আবর্তন হিসাবেও আসবে না এবং অংশীদারদের মূলধন হিসাবেও আসবে না। তো সানের বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য হিসাবসমূহ বিবেচনা করার পূর্বে ব্যবসায়ের নিট লাভের পরিমাণ ছিল 1,60,000 টাকা। ব্যবসায়ের নিট লাভের পরিমাণ ছিল 1,60,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্নের ক নম্বরে বলেছে উত্তোলনের সুদ নির্ণয় করো, খ নম্বরে বলেছে লাভ লোকসান আবর্তন হিসাব প্রস্তুত করো, গ নম্বরে বলেছে স্টারের মূলধন হিসাব প্রস্তুত করো। তো এই ছিল কিন্তু আমাদের অঙ্ক। ক নম্বরে কি বলেছে, উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে সান উত্তোলন করেছে প্রতি মাসের শেষে 1,800 টাকা এবং স্টার উত্তোলন করেছে প্রতি মাসের শেষে 1,000 টাকা। সান প্রতি মাসের শেষে উত্তোলন করেছে কত টাকা, 1,800 টাকা, এবং স্টার কি করেছে, স্টার প্রতি মাসের শেষে 1,000 টাকা উত্তোলন করেছে। এখন আমাদের অঙ্কের মধ্যে কিন্তু বলা হয়েছে যে মূলধন এবং উত্তোলনের উপর 5% হারে সুদ ধরতে হবে। কয় পার্সেন্ট, 5% হারে সুদ ধরতে হবে। তাহলে চলুন আমরা ক নম্বরের উত্তোলনের সুদটা নির্ণয় করি। ক, উত্তোলনের সুদ নির্ণয় করা হলো, কি লিখবো এখানে, উত্তোলনের সুদ নির্ণয় করা হলো। প্রথমে কি আছে আমাদের, সান, কি আছে, সান। তো সান প্রতি মাসে উত্তোলন করেছে 1,800 টাকা। কত টাকা,
1800 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী কত টাকা? 1800 টাকা। 1800 টাকার উপরে প্রথমে আমরা ধরবো কত পার্সেন্ট? 5% সুদ ধরবো, 5% সুদ ধরবো। তাহলে আসে আমার 90 টাকা। কত টাকা? 90 টাকা। এই 90 টাকাকে আবার কত মাস দিয়ে, কত দিয়ে গুণ দিব? 5.5 দিয়ে গুণ দিব। 90 কে আমরা কি দিয়ে গুণ দিব? 5.5 দিয়ে গুণ দিব। যেহেতু আমাদের 5.5 মাসের সুদ ধরতে হবে, 90 কে কি করব? 5.5 দিয়ে গুণ দিব। তাহলে তার উত্তোলনের সুদ দাঁড়াচ্ছে 90 গুণ 5.5, 495 টাকা। 495 টাকা। উত্তোলনের সুদ দাঁড়াচ্ছে কত? 495 টাকা। সানের উত্তোলনের সুদ দাঁড়াচ্ছে কত টাকা? 495 টাকা। অর্থাৎ 1800 টাকার 5% কত মাসের ধরলাম? এর উপরে 5.5 মাসের। 495 টাকা। 495 টাকা। এরপর আমাদের স্টার প্রতি মাসের শেষে 1000 টাকা করে উত্তোলন করেছিল। তাহলে দিব 1000 গুণ 5%। 1000 গুণ 5%। তো 1000 টাকার 5% হচ্ছে আমার 50 টাকা। কত টাকা? 50 টাকা। এই 50 কে আবার গুণ করব কি দিয়ে? যেহেতু প্রতি মাসের শেষে উত্তোলন করেছিল, 5.5 দিয়ে গুণ করব। 5.5 মাসের সুদ ধরতে হবে, 5.5 দিয়ে গুণ করব। তাহলে আমাদের স্টারের সুদের পরিমাণ দাঁড়াচ্ছে, উত্তোলনের সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 275 টাকা। 275 টাকা। 275 টাকা। এই ছিল কিন্তু আমাদের 1 নাম্বার অঙ্ক। আমরা উত্তোলনের সুদ নির্ণয় করলাম। উত্তোলনের সুদ নির্ণয় করলাম। সানের উত্তোলনের সুদ 495 টাকা, স্টারের উত্তোলনের সুদ 275 টাকা। এরপর আমরা চলে যাব কোথায়? এরপর আমরা সরাসরি চলে যাব খ নাম্বার অঙ্কে। লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে বলেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার আগে আমাদের একটু দেখে নিতে হবে আমাদের অঙ্কের মধ্যে কি কি বিষয় আসবে। আয়ের সাইডে কি কি আসবে, ব্যয়ের সাইডে কি কি আসবে, অর্থাৎ ডেবিট সাইডে কি কি আসবে এবং ক্রেডিট সাইডে কি কি আসবে। আমরা একটু ডেবিট সাইডের আইটেমগুলো এখানে কি করে নিব, বের করে নিব। ডেবিট সাইডে আপনার কি কি আসবে? মূলধন, সর্বপ্রথম আসবে মূলধনের সুদ। মূলধনের সুদ। এই অঙ্কে কি আসবে? মূলধনের সুদ। প্রথমে আসবে মূলধনের সুদ। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি কি জানি ডেবিট সাইডে? এই অঙ্কের মধ্যে ডেবিট সাইডে কি কি আসে? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। এখন আমাদের এই অঙ্কের মধ্যে সানের যে বেতনের বিষয়টা আছে, প্রতি মাসে 2000 টাকা করে বেতন নেয়। এটা আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবেও আসবে না এবং অংশীদারদের মূলধন হিসাবেও আসবে না। অর্থাৎ বেতনের বিষয়টা এখানে কি কোথাও অন্তর্ভুক্ত হবে না, লাভ লোকসান আবন্টন হিসাবেও অন্তর্ভুক্ত হবে না। তাহলে কি হলো বিষয়টা? মূলধনের সুদ, বেতন আসবে না। এখন একজন অংশীদার কিন্তু এখানে কি করেছে? ঋণ প্রদান করেছে। একটু খেয়াল করবেন আপনারা। 1 জুলাই 2021 তারিখে স্টার ব্যবসায়ী 20,000 টাকা ঋণ প্রদান করে। স্টার কিন্তু একটা ঋণ প্রদান করেছিল। স্টার কি করেছিল? একটা ঋণ প্রদান করেছিল। অর্থাৎ ঋণের সুদটা কিন্তু এখানে আসবে। ঋণের সুদ, হ্যাঁ, ঋণের সুদ এখানে আসবে। ঋণের সুদ। আর কোনো বিষয় এখানে আমাদের নেই। আর কোনো বিষয় এই অঙ্কের মধ্যে আমাদের নেই ডেবিট সাইডে, ঠিক আছে? অর্থাৎ ব্যয় সাইডে আর কোনো আইটেম নেই। এখন চলে যাব ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইডে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যে জিনিসটা আছে এখানে, যে বিষয় অন্তর্ভুক্ত করতে হবে, আমাদের দেখেন উত্তোলনের সুদের ব্যাপার আছে। আমাদের একটু আপনাদের মনে করিয়ে দিই কি কি আসবে ক্রেডিট সাইডে। নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, ক্ষতির অংশ। তো আমাদের এখানে কি কি আছে? নিট লাভ আছে, এটা তো আছেই। নিট লাভ বাদে আমাদের আরো আয় কি কি আছে? আমাদের আয় আছে উত্তোলনের সুদ। কি আছে? উত্তোলনের সুদ। হ্যাঁ, এখানে পণ্য উত্তোলন নেই। হ্যাঁ, তাহলে এখানে কি আসবে? শুধু ক্রেডিট সাইডে উত্তোলনের সুদ, নিট মুনাফা এবং উত্তোলনের সুদ। নিট মুনাফা ব্যতীত এখানে আয় রয়েছে কি? উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। এই হচ্ছে আমাদের বিষয়। তো চলুন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ক্রেডিট সাইডের আয়ের আইটেমগুলো বসিয়ে নেই। ঠিক আছে? প্রথমে আমরা কি লিখব? লাভ লোকসান আবন্টন হিসাব। নিট লাভ। কত টাকা? 1,60,000 টাকা। নিট লাভ 1,60,000 টাকা। নিট লাভ কি? 1,60,000 টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা লিখেছি লাভ লোকসান আবন্টন হিসাব, নিট লাভ 1,60,000 টাকা। এবার আমরা কি লিখবো? অংশীদারদের মূলধন হিসাব। কি লিখবো? অংশীদারদের
মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব দিয়ে আমরা কি করব, উত্তোলনের সুদটা অন্তর্ভুক্ত করব, যেহেতু প্রত্যেকটা অংশীদারই কি করেছে, উত্তোলনের সুদ গ্রহণ করেছে। এই জন্য হবে কি, অংশীদারদের মূলধন হিসাব। ঠিক আছে, কি লিখবো, অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ, উত্তোলনের লিখলাম উত্তোলনের সুদ। এখন আমাদের অংশীদারগণ কে কে আছে, অংশীদার আছে সান আর স্টার, সান আর সান স্টার। তো উত্তোলনের সুদ কিন্তু কার কত, এটা আমরা আগে ক নম্বরে বের করেছি, সানের 495 টাকা, 495 টাকা, এবং স্টারের কত, 275 টাকা, 275 টাকা। সানের ইসের সুদ হচ্ছে কত, উত্তোলনের সুদ কত, 495 টাকা, এবং স্টারের কত, 275 টাকা, 275 টাকা। তো দুইজনের মিলিয়ে হচ্ছে 770 টাকা, 770 টাকা। দুইজনের সুদ কত হচ্ছে, উত্তোলনের সুদ 770 টাকা। এই ছিল আমাদের ক্রেডিট সাইডের আইটেম গুলো। এখন কিন্তু আমরা চলে যাব কোথায়, ডেবিট সাইডের আইটেমে চলে যাব। তো আমরা এখানে লিখব প্রথমে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব লিখে ফেললাম, অংশীদারদের মূলধন হিসাব। প্রথমে আমাদের কি আসবে, মূলধনের সুদ। কি কি আছে এখানে, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। এই অঙ্কে আমাদের কি কি আছে, মূলধনের সুদ আর ঋণের সুদ। তাহলে যেহেতু সব অংশীদারই কি পাবে, মূলধনের সুদ পাবে, তাই আমরা লিখেছি অংশীদারদের মূলধন হিসাব। এখানে লিখবো মূলধনের সুদ, মূলধনের সুদ লিখলাম, মূলধনের সুদ। এখন কি লিখবো, সান ও স্টার, সান, এখানে লিখবো কি, স্টার, সান ও স্টার। এখন আমরা একটু অঙ্কের দিকে যদি চলে যাই, আমরা তাদের প্রারম্ভিক মূলধনের দিকে তাকালে দেখতে পারবো, সানের প্রারম্ভিক মূলধন ছিল 2 লক্ষ টাকা। কত টাকা, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার উপর সুদ ধরতে হবে চুক্তি অনুযায়ী 5%। কত পার্সেন্ট, 5%। কত পার্সেন্ট, 5%। অর্থাৎ তার আসতেছে এখানে 10,000 টাকা। কত টাকা, এই সাইডে একটু লিখি, 10,000 টাকা। এবং স্টার এনেছিল কত টাকা, 1,80,000 টাকা। তো 1,80,000 টাকার উপরে 5%। তো 1,80,000 টাকার উপরে কত পার্সেন্ট, 5%। তার আসতেছে 9,000 টাকা। কত টাকা, 9,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, তার কত আসতেছে, 9,000 টাকা। তো এখানে দুইজনের মূলধনের সুদ টোটাল হচ্ছে 19,000 টাকা। কত টাকা, 19,000 টাকা। মূলধনের সুদ আমরা অন্তর্ভুক্ত করলাম। এখন কি, ঋণের সুদ, ঋণের সুদ। দেখেন সুপ্রিয় শিক্ষার্থী, ঋণ সুদ যেহেতু শুধু স্টার দিয়েছে, ঋণের সুদও কে পাবে, স্টারই পাবে। তাই এখানে আমরা আর অংশীদারদের মূলধন হিসাব লিখবো না, আমরা কি লিখবো, স্টারের মূলধন হিসাব। কি লিখবো, স্টারের মূলধন হিসাব। কি লিখবো এখানে, স্টারের মূলধন হিসাব, স্টারের মূলধন হিসাব লিখলাম, স্টারের মূলধন হিসাব। লেখার পর সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি লিখবো, ঋণের সুদ, ঋণের সুদ লিখলাম, ঋণের সুদ। এখন স্টার কত টাকা ঋণ দিয়েছিল, 20,000 টাকা ঋণ দিয়েছিল। স্টার কত টাকা ঋণ দিয়েছিল, 20,000 টাকা ঋণ দিয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, এখানে 20,000 টাকা, 20,000 টাকা। এখন একটু খেয়াল করবেন, এখানে স্টার যে ঋণ প্রদান করেছিল, এর কিন্তু কোনো সুদের পরিমাণ উল্লেখ করা নেই যে সে এত পার্সেন্ট হারে সুদ পাবে। তো যদি আপনারা বেসিক ক্লাসটি দেখে থাকেন, তাহলে জেনে থাকবেন যে অংশীদারদের ঋণের উপর 6% হারে সুদ ধার্য করতে হয়। অংশীদারদের ঋণের উপর 6% হারে সুদ ধার্য করতে হয়। অর্থাৎ অংশীদার এই 20,000 টাকার উপরে আমরা কি করব, 6% সুদ ধার্য করব, 6% সুদ ধার্য করব। আর যেহেতু এই ঋণটা দিয়েছিল 1 জুলাই তারিখে, অর্থাৎ বছরের 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর, তাই এই ঋণের উপর 6 মাসের সুদ গণনা করতে হবে। কয় মাসের সুদ গণনা করতে হবে, 6 মাসের সুদ গণনা করতে হবে। তো আমরা দিব কত, 12। তো এখানে আসতেছে, সুদ আসতেছে 600 টাকা। কত টাকা, 600 টাকা। ঠিক আছে।
600 টাকা সুদ আসতেছে, ঋণের সুদ আসতেছে কত টাকা? 600 টাকা। আমরা কিন্তু সবগুলো আইটেম কি করে ফেলেছি? অন্তর্ভুক্ত করে ফেলেছি। এখন আমরা কি করব? ক্রেডিট সাইডটাকে যোগ করব, ক্রেডিট পাস যোগ করব। তো এখানে ক্রেডিট পাসের যোগফল আপনার দাঁড়াচ্ছে, ক্রেডিট পাসটাকে যোগ করব, ক্রেডিট পাসের যোগফল এখানে আপনার দাঁড়াচ্ছে 1,60,770 টাকা। 1,60,770 টাকা। আমরা এটাকে ক্লোজ করে দিব এখানে। এই এবং ডেবিট পাসের এখানেও কি 1,60,770 টাকা বসাবো, 770 টাকা বসাবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বসিয়ে ফেলেছি। এখন আমাদের দেখতে হবে যে এই ক্রেডিট পাসের সাথে ডেবিট পাসের পার্থক্য, ব্যবধান কত। আমাদের ইসে আছে, ক্রেডিট সাইডে আছে 1,60,770 টাকা এবং ডেবিট সাইডে আমাদের আছে 19,600 টাকা, 19,600 টাকা, 19,600 টাকা। অর্থাৎ ব্যবধান হচ্ছে 1,41,170 টাকা, 1,41,170 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এইটা হচ্ছে আমাদের মুনাফার অংশ। কিসের অংশ? মুনাফার অংশ। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবেন। আর এই 1,41,170 টাকা, এটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এটা কি বন্টনযোগ্য মুনাফা? এটা আমাদের কি বন্টনযোগ্য মুনাফা। এখন আমরা কে কত মুনাফা পাবে এটা আমরা কি করব? এখানে দেখিয়ে দিব মুনাফার অংশের মধ্যে। কোথায়? মুনাফার অংশের মধ্যে। তো আমরা এখানে লিখি অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ, মুনাফার অংশ। সুপ্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটার মধ্যে আপনারা একটু খেয়াল করবেন, কোথাও কিন্তু কোনো বিষয় উল্লেখ করা নেই যে এইভাবে কি হবে মুনাফাটা বন্টন করা হবে, এইভাবে মুনাফাটা বন্টন করা হবে, এমন কোনো কিছু কিন্তু কি নাই, উল্লেখ নাই। মুনাফা সাধারণত তিন ভাবে বন্টিত হয়ে থাকে। মুনাফা সাধারণত তিন ভাবে বন্টিত হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে অনুপাতে, দুই নাম্বার মূলধন অনুপাতে, তিন নাম্বার সমহারে বা সমভাবে। এখন যেহেতু এখানে আমাদের মূলধন অনুপাত উল্লেখ করা নাই আর সাধারণ কোনো অনুপাতও কি নাই, উল্লেখ করা নাই, তো আমাদের কি করতে হবে? এখানে দুইজন অংশীদারদের মধ্যেই সমানভাবে মুনাফাটাকে বন্টন করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা এই বন্টনযোগ্য মুনাফাটাকে এখানে লিখব 1,41,170 ভাগ 2। তো এটাকে 2 দিয়ে ভাগ করার পর আসতেছে 70,585 টাকা, 70,585 টাকা, 70,585 টাকা। তো সেম এভাবে আমরা কি করব? স্টার 1,41,170 ভাগ 2 কত আসবে? 70,585 টাকা, 585 টাকা। তো আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। আমাদের লাভ লোকসান হিসাব এখানেই শেষ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা চলে যাব কি গ নাম্বার প্রশ্নের মধ্যে চলে যাব। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে স্টারের মূলধন হিসাব তৈরি করো, স্টারের মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা একটু স্টারের মূলধন হিসাবের দিকে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, গ নাম্বার অঙ্ক। আমরা প্রথমে একটু ছকটা করে নেই। স্টারের মূলধন হিসাব কি করব আমরা এখানে? স্টারের মূলধন হিসাব, স্টারের মূলধন হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে বিষয়।
যেহেতু এখানে আমাদের শুধুমাত্র একজন অংশীদারের মূলধন হিসাব তৈরি করতে বলেছে, তার মানে এখানে ঘর হবে একটা। ঘর কয়টা হবে? ঘর হবে একটা। টাকার ঘর কয়টা হবে? একটা হবে। এখানে দিব বিবরণ এবং তারিখ। এবং সর্বশেষ আমরা তারিখের ঘরটি এখানে দিয়ে দিব। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, এখানে আমাদের এখানে আমরা কি দিব? তারিখ। এখানে বিবরণ, তারিখ, বিবরণ, টাকা। সেম এখানেও কি করব? তারিখ, বিবরণ এবং টাকা। ডেবিট পাস এবং ক্রেডিট পাস। ক্রেডিট পাস। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা একটু খেয়াল করবেন, এখানে আমরা এখানে ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে ডেবিট পাশে সর্বপ্রথম কি করি? উত্তোলন হিসাব অন্তর্ভুক্ত করি, এবং ক্রেডিট পাশে কি করি? ব্যালেন্স বিডি এবং নগদান হিসাব। ক্রেডিট পাশে কি করি? ব্যালেন্স বিডি এবং নগদান হিসাব। ডেবিট পাশে কি করি? উত্তোলন হিসাব আনি, এবং ক্রেডিট পাশে কি আনতে হয়? কি অন্তর্ভুক্ত করতে হয়? ব্যালেন্স বিডি এবং নগদান হিসাব। এখন সুপ্রিয় শিক্ষার্থী, স্টার কিন্তু এখানে কোনো অতিরিক্ত মূলধন ব্যবসায় আনেনি, তো এখানে কিন্তু তার ক্রেডিট পাশে কি আসবে না? নগদান হিসাব আসবে না। সবসময় মনে রাখতে হবে, আমাদের নগদান হিসাব কখন আসে? যখন কোনো অংশীদার অতিরিক্ত মূলধন নিয়ে আসে, তখন কি হয়? তা এখানে নগদান হিসাব দিয়ে এটাকে অন্তর্ভুক্ত করতে হয়। তো যেহেতু স্টার কোনো অতিরিক্ত মূলধন আনেনি, তাহলে আমরা শুধু কি লিখবো? ক্রেডিট পাশে এখানে কি দিয়ে শুরু করব? ব্যালেন্স বিডি দিয়ে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন, স্টার যে প্রারম্ভিক মূলধন আছে সেটা দিয়ে শুরু করব। 2021 জানুয়ারি 1, জানুয়ারি 1 কি লিখবো এখানে? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের স্টারের মূলধন কত ছিল? 1,80,000 টাকা। লিখে দিই এখানে 1,80,000 টাকা। এরপর একটু চলে যাব ডেবিট সাইডে, উত্তোলন হিসাব। কি? উত্তোলন হিসাব, অর্থাৎ স্টার সারা বছর কত টাকা উত্তোলন করেছে, স্টার সারা বছর কত টাকা উত্তোলন করেছে, সেই বিষয়টার দিকে একটু আমরা কি করব? চলে যাব। এখন সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দিব কত? 2021 ডিসেম্বর 31, ঠিক আছে? উত্তোলন হিসাব কি লিখবো এখানে? উত্তোলন হিসাব। তো স্টার কত টাকা উত্তোলন করেছিল? স্টার উত্তোলন করেছিল প্রতি মাসের শেষে 1,000 টাকা করে। কত টাকা করে? 1,000 টাকা করে উত্তোলন করেছিল স্টার। হ্যাঁ, তার মানে 12 মাসে 12,000 টাকা, 12 মাসে 12,000 টাকা, অর্থাৎ 1,000 গুণ 12, 1,000 গুণ 12 কত টাকা? 12,000 টাকা। তো খুবই সিম্পল একটা বিষয়। এরপর আমরা এখানে দিয়ে দিব কি? লাভ লোকসান। এখানে আসবে লাভ লোকসান আবন্টন হিসাব, এখানেও লাভ লোকসান আবন্টন হিসাব। ডেবিট সাইডেও আসবে লাভ লোকসান আবন্টন হিসাব, এবং ক্রেডিট সাইডেও আসবে কি? লাভ লোকসান আবন্টন হিসাব। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখানে আরেকবার লিখবো, এখানে ডিসেম্বর 31, চাইলে নাও লিখতে পারেন, যেহেতু এখানে ডিসেম্বর 31 লিখেছি। লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আমরা লিখেছি। এখানেও কি লিখবো? ডিসেম্বর 31 দিয়ে লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। বাস, আমরা লিখে দিলাম। এখন কি হবে? এখন আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট সাইডের আইটেম গুলো আসবে এটার ক্রেডিট সাইডে, এবং ক্রেডিট সাইডের আইটেম গুলো আসবে কোথায়? এটা ডেবিট সাইডে। লাভ, এখন আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাবের ডেবিট সাইডের আইটেম গুলো আসবে এর ক্রেডিট সাইডে, অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট সাইডে, এবং লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট সাইডের আইটেম গুলো আসবে মূলধন হিসাবের ডেবিট সাইডে, অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট সাইডে। অর্থাৎ এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ডেবিট সাইডের আইটেমগুলো আমরা কোথায়? এটা ক্রেডিট সাইডে, এবং ক্রেডিট পাশের আইটেম লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশের আইটেমগুলোকে আনবো আমরা ডেবিট পাশে। তো আমাদের এখানে ক্রেডিট পাশে কি কি আছে? প্রথমে আছে নিট লাভ, যা অন্তর্ভুক্ত হবে না, নিট লাভ অন্তর্ভুক্ত হবে না। তারপরে কি আছে আমাদের এখানে? উত্তোলনের সুদ। হ্যাঁ,
সুপ্রিয় শিক্ষার্থী, যদি বেসিক ক্লাসটি করে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা জেনে থাকবেন যে দুইটা বিষয় কি হয় না, অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয় না। একটা হচ্ছে নিট মুনাফা আর একটা ঋণের সুদ। নিট মুনাফা আর ঋণের সুদ। তাহলে আমরা এখানে ক্রেডিট পাশ থেকে ডেবিট পাশে নিব কি, শুধু উত্তোলনের সুদ। কি নিব? উত্তোলনের সুদ। ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডে শুধু কি নিব? উত্তোলনের সুদ। তো আমরা এখানে লিখব উত্তোলনের সুদ। কি লিখব? উত্তোলনের সুদ। তো স্টারের উত্তোলনের সুদ ছিল কত টাকা? 275 টাকা। কত টাকা? 275 টাকা। লিখি এখানে 275 টাকা। শেষ। আমাদের কিন্তু এখানের কাজটা মোটামুটি শেষ। এখন আমরা কি করব? এখানে ডেবিট সাইডের আইটেমগুলো এটা ক্রেডিট সাইডে নিয়ে আসব। তো ডেবিট সাইডে কি আছে? মূলধনের সুদ, ঋণের সুদ, মুনাফার অংশ। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে নিট মুনাফা আর ঋণের সুদ কি হয় না, অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয় না। নিট মুনাফা এবং ঋণের সুদ অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তো এখান থেকে আমরা কি করব? এই ঋণের সুদ বাদে যা কিছু আছে, অর্থাৎ মূলধনের সুদ আর মুনাফার অংশ, কি করব? ডেবিট সাইডের আইটেমটা ক্রেডিট সাইডে নিয়ে যাব। এখানে আমরা কি লিখব? ক্রেডিট পাশে মূলধনের সুদ আর মুনাফার অংশ। তো লিখি মূলধনের সুদ। মূলধনের সুদ। তো স্টারের মূলধনের সুদ কত ছিল? 9000 টাকা। কয় টাকা? 9000 টাকা। লিখে দিলাম 9000 টাকা। এবং মুনাফার অংশ, ইসের মুনাফার অংশ কত ছিল? 70585 টাকা। স্টারের মুনাফার অংশ ছিল কত? 70585 টাকা। 70585 টাকা। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করব? আমরা ক্রেডিট সাইডটাকে যোগ করব। তো ক্রেডিট সাইড যদি আমরা যোগ করি, আমাদের এখানে দাঁড়াচ্ছে, একটু খেয়াল করুন, প্রথমে কত আছে আমাদের? 1,80,000 টাকা। 1,80,000 টাকা। 1,80,000। তারপর আছে 9,000। কত টাকা? 9,000। তারপর এখানে আছে 70,585। 70,585। তো আমাদের সবকিছু মিলিয়ে এখানে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 2,69,000। 2,69,585। 2,69,585। আমরা এটাকে ক্লোজ করে দিব এবং ডেবিট সাইডেও কি করব? সেম অ্যামাউন্ট লিখে দিব। ডেবিট সাইডেও সেম অ্যামাউন্ট কি করব? লিখে দিব। 2,69,585। এটাকে আমরা কি করব? ক্লোজ করে দিব। এখন দেখব ক্রেডিট সাইডের সাথে ডেবিট সাইডের পার্থক্যটা কত। ডেবিট সাইডে আমাদের কত টাকা আছে? 12,275 টাকা। তো আমরা কি করব? এই 2,69,585 টাকা থেকে 2,69,585 টাকা থেকে এই ডেবিট সাইডের টাকাটাকে কি করব? বিয়োগ করব। 12,275 টাকা কি করব? বিয়োগ করব। তাহলে টাকার পরিমাণ এখানে দাঁড়াচ্ছে 2,47,310 টাকা। 2,47,310 টাকা। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। এটা আমাদের ব্যালেন্স সিডি। তাহলে আমরা কি করব? ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। কত টাকা প্রিয় শিক্ষার্থী? 2,47,000, 2,47,310 টাকা। 310 টাকা। 2,47,310 টাকা। ঠিক আছে, এটা কি আমাদের ব্যালেন্স সিডি। এটাই কি হয়ে যাবে 2022 সালের জানুয়ারির 1 তারিখে। 2022 সালের জানুয়ারির 1 তারিখে এই পাশে এসে কি হয়ে যাবে? আমাদের ব্যালেন্স বিডি। এই পাশে কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি। অর্থাৎ তারিখ দেব কি? 2022 জানুয়ারি 1, বছরের প্রথমে। এটাই কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকা? 2,47,310 টাকা। 2,47,310 টাকা। এই ছিল কিন্তু স্টারের মূলধন হিসাব। এই ছিল কি? স্টারের মূলধন হিসাব। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল কিন্তু আমাদের টোটাল অঙ্ক। হয়তো ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে গেছে, কিন্তু আশা করছি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, কোথাও কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং ধারাবাহিক ক্লাস আসবে প্রত্যেকটা টপিকের উপর। আশা করি আমাদের চ্যানেল থেকে আপনারা আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।